বানান আন্দোলনের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ওয়াহিদ সবুজ। আজকের ক্লাসটি এমন একটি টপিক নিয়ে যে টপিকটা আমাদের একদম ক্লাস 6 থেকে শুরু করে বিসিএস পর্যন্ত শিক্ষা স্তরের প্রতিটি পর্যায়ে আমাদের প্রয়োজন হয় এবং শিখতে হয়। এবং এটা এমন একটা টপিক যে আমরা সব সময় এটা খুব গুরুত্ব সহকারে খুব পড়ি, কিন্তু তারপরেও পরীক্ষায় গিয়ে ভুল করি। কেন ভুল করি? এর মূলে একটি মাত্র কারণ, সেটা হচ্ছে সমাস আমরা শিখি একভাবে, পরীক্ষায় আসে আরেকভাবে। মানে ব্যাপারটা এরকম যে সমাস আমরা শিখি কীভাবে, যে মহান যে নবী, মহানবী কর্মধারয় সমাস, অর্থাৎ আমরা প্রথমে ব্যাসবাক্য শিখি, তারপরে সমস্ত পদ শিখি, তারপরে সমাসের নাম শিখি। কিন্তু পরীক্ষায় কি এভাবে আসে যে মহান যে নবী কোন সমাস? তা কিন্তু আসে না। আসে কিভাবে? নিচের কোনটি কর্মধারয় সমাস বা মহানবী কোন সমাস। তার মানে আমরা পড়ছি এদিক থেকে, পরীক্ষা আসছে এদিক থেকে, সম্পূর্ণ উল্টো, যার ফলে আমরা পরীক্ষায় পারি না। আর এই কারণেই কথাই বলে সমাস শিখতে লাগে 6 মাস। মানে 6 মাস ধরে সমাস শিখলেও আমরা সেটার সঠিকভাবে উত্তর করতে পারি না। তো আমরা আজকে এই সমস্যাটা সমাধান করব। আমাদের হাতে মোটেও 6 মাস সময় নেই, আমরা খুব কম সময়ে সমাস শিখে নেব এবং যেভাবে পরীক্ষা আসে সেইভাবে, অর্থাৎ একটা শব্দ দেখেই আমরা কিভাবে চিহ্নিত করবো এটা কোন সমাস। আজকের ক্লাসে আমরা এটি শিখব খুব কম সময়। খেয়াল করুন, আমরা জানি সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ীভাব। কিন্তু আরেক প্রকার সমাস আছে প্রাদি সমাস, সেটা আমরা লিখে নিয়েছি, একবারে 7টাই আমরা শিখব। তো একবারে শর্টকাটে সমাস চিহ্নিত করার জন্য আমাদের কয়েকটি তথ্য মনে রাখতে হবে। প্রথমত মনে রাখতে হবে দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান? উভয় পদ প্রধান সমাস। বহুব্রীহি সমাস তৃতীয় পদ প্রধান সমাস। অব্যয়ীভাব সমাস পূর্ব পদ প্রধান সমাস। বাকি সব পরপদ প্রধান সমাস। তাহলে দ্বন্দ্ব উভয় পদ প্রধান, বহুব্রীহি তৃতীয় পদ প্রধান, অব্যয়ীভাব পূর্ব পদ প্রধান, বাকি সব পরপদ প্রধান। আমরা ইতিমধ্যেই নিশ্চয়ই জানি যে কোনটি পূর্বপদ কোনটি পরপদ। আমরা তারপর একটু শিখে নেব। ধরা যাক আমরা একটু উদাহরণ নিই। বলা হলো ঝড় বৃষ্টি কোন সমাস? ঝড় বৃষ্টি কোন সমাস? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি পদ আছে, তাই না? একটা হচ্ছে পূর্বপদ ঝড় আর পরপদ বৃষ্টি। তো যে কোনো শব্দ দেখে সমাস নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে যে ওখানে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে বা কোন পদের অর্থ গ্রহণ করছে। দেখেন, ঝড় বৃষ্টি কোন সমাস এটা নির্ণয়ের জন্য আমরা যদি এখন প্রশ্ন করি যে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, এর মানে কি? খুব ঝড় হচ্ছে নাকি খুব বৃষ্টি হচ্ছে? বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এর মানে কি? ঝড়ও হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাই না? অর্থাৎ ঝড়ও হচ্ছে বৃষ্টি হচ্ছে, তার মানে কি দুইটা পদের অর্থই প্রাধান্য পাচ্ছে না? আবার যদি বলি যে তাকে চা বিস্কুট খেতে দাও, তার মানে কি চা খেতে দেবে নাকি বিস্কুট খেতে দেবে? তার মানে কি চাও খেতে দিতে বলা হচ্ছে, বিস্কুটও খেতে দিতে বলা হচ্ছে, তার মানে দুইটা পদের অর্থই প্রাধান্য পাচ্ছে। বা যদি বলি তার বাবা মা বেঁচে নেই, তার বাবা মা বেঁচে নেই, এর মানে কি তার বাবা বেঁচে নেই নাকি মা বেঁচে নেই? অবশ্যই এর মানে হচ্ছে তার বাবাও বেঁচে নেই, মাও বেঁচে নেই, তার মানে কি দুইটি পদের অর্থই গ্রহণ করছে। এইভাবে যদি কোনো সমস্ত পদের সবগুলো পদের অর্থই গ্রহণ করে, সবগুলো পদের অর্থই প্রাধান্য পায়, তাহলে সেটা কোন সমাস হবে? দ্বন্দ্ব সমাস। তাহলে আবারও বলছি, দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান? উভয় পদ প্রধান। অর্থাৎ যদি কোনো সমস্ত পদে আমরা দেখি যে ওই সমস্ত পদের অন্তর্গত প্রত্যেকটি পদের অর্থই গ্রহণ করা হচ্ছে, তাহলে সেটি হবে দ্বন্দ্ব সমাস। এখন যদি বলা হয় যে গায়ে হলুদ, বলা হলো গায়ে হলুদ কোন সমাস? আচ্ছা, একটু দেখুন তো যে গায়ে হলুদ কি জিনিস। আমরা সবাই জানি গায়ে হলুদ হচ্ছে একটা অনুষ্ঠানের নাম, তাই না? গায়ে হলুদ একটা অনুষ্ঠান। তার মানে গায়ে হলুদ দ্বারা কি গা বোঝাচ্ছে? নিশ্চয়ই গা বোঝাচ্ছে না। আবার গায়ে হলুদ বলতে কি হলুদকে বোঝাচ্ছে? হলুদকেও বোঝাচ্ছে না। গায়ে হলুদ বলতে কি বোঝাচ্ছে? একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। তার মানে গায়ে হলুদ শব্দটি কিন্তু তার পূর্বপদ বা পরপদ কোনোটারই অর্থ নেয়নি, তৃতীয় আরেকটি অর্থ নিয়েছে, তাই না? তৃতীয় আরেকটি অর্থ নিয়েছে। এরকম যদি কোনো সমস্ত পদে পূর্বপদ পরপদ কোনোটার অর্থই না নিয়ে তৃতীয় আরেকটি অর্থ নেয়, তাহলে সেটাকে কি বলা হবে? বহুব্রীহি সমাস। আরেকটা উদাহরণ নেওয়া যাক। যদি বলি হাতে খড়ি, হাতে খড়ি। আচ্ছা, হাতে খড়ি মানে কি? যে যদি বলি তার শিক্ষায় হাতে খড়ি হয়েছে, তার মানে কি শিক্ষা দীক্ষায় সে প্রাথমিক জ্ঞান লাভ করেছে, তাই না? হাতে খড়ি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান লাভ করা। তার মানে কি হাতে খড়ি বলতে কি হাতকে বোঝাচ্ছে? বা হাতে খড়ি বলতে কি খড়িকে বোঝাচ্ছে? হাতে খড়ি বলতে হাতকেও বোঝাচ্ছে না, খড়িকেও বোঝাচ্ছে না। তার মানে পূর্বপদের অর্থও নিচ্ছে না, পরপদের অর্থও নিচ্ছে না, তৃতীয় আরেকটি অর্থ নিচ্ছে না। হাতে খড়ি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান অর্জন করা। তার মানে এখানে পূর্বপদ পরপদ কোনোটা অর্থই না নিয়ে তৃতীয় আরেকটি অর্থ নিচ্ছে। এরকম যে সকল সমস্ত পদে
দুইটা পদের কোনোটা অর্থই না নিয়ে তৃতীয় আরেকটি অর্থ নেবে, সেটাকে কোন সমাস বলা হবে? বহুব্রীহি সমাস, অর্থাৎ তৃতীয় পদ প্রধান সমাস। তার মানে আমরা দেখতে পাচ্ছি দ্বন্দ্ব সমাস এবং বহুব্রীহি সমাস কিন্তু সম্পূর্ণ বিপরীতধর্মী। কারণ দ্বন্দ্ব সমাসে সবগুলো পদের অর্থই প্রাধান্য পায় এবং বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, অন্য আরেকটি অর্থ নেই। তাহলে যদি প্রশ্ন হয় দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা? বহুব্রীহি সমাস। বহুব্রীহির বিপরীত কোনটা? দ্বন্দ্ব সমাস। ওকে, আরেকটি উদাহরণ নেওয়া যাক। যদি এখন বলি যে উপজেলা একটা শব্দ, উপজেলা শব্দটিতে উপ হচ্ছে একটি উপসর্গ, তাই না? এই উপসর্গটি অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়, তার মধ্যে একটি হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, উপজেলা কি জিনিস? উপজেলা কি জেলা? আমরা জানি অবশ্যই উপজেলা জেলা নয়, উপজেলা কোনো জেলা নয়। উপজেলা কি? জেলা নয়, কিন্তু আমরা জানি জেলারই ক্ষুদ্র একটি অংশ হচ্ছে উপজেলা। যেমন আমি যদি আমাদের কুষ্টিয়া জেলার কথা বলি, কুষ্টিয়া জেলার মধ্যে অনেকগুলো 8-9টি উপজেলা আছে। তার মানে উপজেলা জেলা নয়, কিন্তু জেলার ক্ষুদ্র একটি অংশ। উপজেলা জেলা নয়, কিন্তু জেলার ক্ষুদ্র একটি অংশ। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি পরপদের অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে না, পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই না? জেলার ক্ষুদ্র অংশ। যেহেতু পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তার মানে এটি কোন সমাস হবে? অব্যয়ভাব সমাস হবে। আবার আরেকটি উদাহরণ যদি নিই, যদি বলি উপগ্রহ, উপগ্রহ। আমরা জানি পৃথিবী হচ্ছে একটি গ্রহ, আর এর উপগ্রহ হচ্ছে চাঁদ। তো এই যে এখানে উপ আছে, উপসর্গটি আরেকটি অর্থে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সদৃশ অর্থে। সদৃশ মানে হচ্ছে মতো। আচ্ছা, এখন দেখুন তো, উপগ্রহ বলতে কি গ্রহকে বোঝায়? উপগ্রহ তো অবশ্যই গ্রহ নয়, গ্রহ হলে তো গ্রহই বলতো, অর্থাৎ উপগ্রহ কোনো গ্রহ নয়। উপগ্রহ গ্রহ নয়, ঠিক আছে, কিন্তু আমরা যদি একটা সৌরজগতের চিত্র দেখি, একটা ছবি, তাহলে আমরা কি দেখতে পাবো? ওখানে চাঁদ দেখতেও যেরকম আকারের গোল গোল, পৃথিবীও দেখতে কিন্তু সেরকম আকারের গোল গোল। মানে উপগ্রহ গ্রহ না, কিন্তু গ্রহের মতোই দেখতে। যেমন সৌরজগতের ছবি আমরা দেখলে দেখতে পাবো যে ওখানে চাঁদটাও পৃথিবীর মতোই দেখতে, তাই না? আকারে একই রকম। তার মানে উপগ্রহ অবশ্যই গ্রহ নয়, কিন্তু গ্রহের সদৃশ, অর্থাৎ গ্রহের মতোই দেখতে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরপদের অর্থ কিন্তু গ্রহণ করছে না, গ্রহণ করছে কার অর্থ? পূর্বপদের অর্থ, অর্থাৎ গ্রহের মতোই দেখতে। যেহেতু পূর্বপদের অর্থ গ্রহণ করছে, তার মানে এটা অবশ্যই কোন সমাস হবে? অব্যয়ভাব সমাস হবে। তার মানে আমরা এখানে 3টি সমাস কিন্তু শিখে যাচ্ছি। প্রথম কথা, যদি সমস্ত পদের সবগুলো পদের অর্থই গ্রহণ করে, অর্থাৎ সবগুলো পদের অর্থই প্রাধান্য পায়, তাহলে সেটাকে কি বলা হবে? দ্বন্দ্ব সমাস। যদি দেখি সমস্ত পদের কোনো পদের অর্থই গ্রহণ করছে না, তৃতীয় আরেকটি অর্থ নিচ্ছে, তাহলে কোন সমাস হবে? বহুব্রীহি সমাস। আর যদি দেখি সমস্ত পদের পরপদের অর্থটি নিচ্ছে না, পূর্ব পদের অর্থটি গ্রহণ করছে, তাহলে কোন সমাস হবে? অব্যয়ভাব সমাস। তাহলে 3টি কথা, সবগুলো পদের অর্থই প্রাধান্য পেলে দ্বন্দ্ব, কোনো পদের অর্থই প্রাধান্য না পেলে তৃতীয় আরেকটি অর্থ নিলে বহুব্রীহি, আর পূর্ব পদের অর্থ গ্রহণ করলে অব্যয়ভাব সমাস। এই তো গেল 3টা সমাস, খুবই সহজ। কারণ উভয় পদ প্রধান সমাসও একটা আছে দ্বন্দ্ব, তৃতীয় পদ প্রধান সমাসও একটা আছে বহুব্রীহি, পূর্বপদ প্রধান সমাসও একটা আছে অব্যয়ভাব। সমস্যা আমাদের পড়তে হয় তখন যখন পরপদের প্রশ্ন আসে। কেননা পরপদ প্রধান সমাস আমাদের কাছে আছে 4টা: কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। এই 4টি হচ্ছে পরপদ প্রধান সমাস। সেই কারণে এখানে একটুখানি আমাদের কষ্ট করতে হয় যে পরপদ প্রাধান্য পেলে কোন সমাস হবে, সেটা নির্ণয় করতে হলে একটু কষ্ট করতে হবে। সেটা আমরা এ পর্যায়ে শিখে নেব। আমি একটু তার আগে বোর্ডটা একটু মুছে নিই। ওকে, আমরা বোর্ড মুছে ফেলেছি ইতিমধ্যে উদাহরণগুলো, এবং সেই সঙ্গে দ্বন্দ্ব, বহুব্রীহি, অব্যয়ভাব 3টি সমাস আমরা শিখে ফেলেছি, মুছে ফেলেছি। এখন আমরা শিখব বাকি 4টি সমাস: কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। এই 4টি সমাস আমরা দেখতে পাচ্ছি পরপদের অর্থ প্রাধান্য পায়, তাই না? পরপদ প্রধান সমাস। তো এই 4টি সমাস শেখার জন্য আমরা ইতিমধ্যে 4টি উদাহরণ লিখেছি: সিংহাসন, চা বাগান, প্রভাত এবং চৌরাস্তা। তো আমরা ইতিমধ্যেই যেটা জেনেছি যে সমাস নির্ণয় করতে হলে প্রথম দেখতে হবে ওখানে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তো সেটা আগে আমরা একটু নির্ণয় করে নিই। তো এখানে দেখতে পাচ্ছি সিংহাসন, এর পূর্বপদ হচ্ছে সিংহ, পরপদ হচ্ছে আসন। আচ্ছা, সিংহাসন বলতে আমরা কি বুঝি? সিংহাসন কি একটা সিংহ নাকি একটা আসন? আমরা সবাই জানি সিংহাসন অবশ্যই কোনো সিংহ নয়, সিংহাসন হচ্ছে একটি আসন, তাই না? সিংহাসন বলতে একটি আসনকে বোঝায়। তার মানে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে? পরপদ। এরপরে হচ্ছে চা বাগান। আচ্ছা, চা বাগান বলতে কি আমরা চাকে বুঝি নাকি বাগানকে বুঝি? যদি বলা হয় ওই যে ওটা একটা চা বাগান, তার মানে কি ওটা একটা চা নাকি একটা বাগান? অবশ্যই ওটা একটা কি বাগান, তাই না? তার মানে চা বাগান বলতে বাগানকে বোঝায়, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তারপরে হচ্ছে প্রভাত।
আচ্ছা, ভাত শব্দের অর্থ কি আর প্র শব্দের অর্থ কি? প্র হচ্ছে এখানে পূর্বপদ, প্র অর্থ হচ্ছে প্রকৃষ্ট, প্রকৃষ্ট মানে হচ্ছে উত্তম, প্রকৃষ্ট বা উত্তম। আর ভাত শব্দ যদি আমরা বলবো যে ভাত মানে অন্ন, আসলে ভাত মানে কিন্তু অন্ন নয় বা খাবার নয়, ভাত শব্দের অর্থ হচ্ছে আলো। ওই যে আমরা ছোটবেলায় কবিতা পড়েছি না, যে জন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি, মানে প্রদীপ ভাতি, প্রদীপের আলো, ভাতি মানে আলো। তো ভাত শব্দের অর্থ হচ্ছে আসলে আলো। তাহলে এবার আমরা দেখি যেখানে কোন পদের অর্থ প্রাধান্য পেয়েছে। আচ্ছা, প্রভাত কাকে বলে? আমরা জানি যে অন্ধকার দূর হয়ে আলো আসলে তাকে প্রভাত বলে, তাই না? অন্ধকার দূর হয়ে আলো আসলে তাকে প্রভাত বলে। তার মানে প্রভাত মানে কি উত্তম নাকি আলো? অবশ্যই প্রভাত মানে কি আলো, তাই না? অন্ধকার দূর হয়ে আলো আসলে তাকে আমরা প্রভাত বলি। তাহলে দেখতে পাচ্ছি এখানেও কোন পদের অর্থ প্রাধান্য পেয়েছে? পর পদের অর্থ প্রাধান্য পেয়েছে। এরপরে হচ্ছে চৌরাস্তা। এর শুরুতে আছে চৌ, চৌ মানে কি চার, আর রাস্তা মানে তো আমরা জানি রাস্তা। তো চৌরাস্তা বলতে কি বোঝায়? মানে চারটা রাস্তা মিলিত হলে চৌরাস্তা বলে, নাকি চারটা গরু মিলিত হলে চৌরাস্তা বলে? চারটা ছাগল মিলিত হলে চৌরাস্তা বলে? চারটা নদী মিলিত হলে চৌরাস্তা বলে? নিশ্চয় না। চারটা কি মিলিত হলে চৌরাস্তা বলে? চারটা রাস্তা মিলিত হলে চৌরাস্তা বলে, তাই না? তার মানে এখানে কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছে? রাস্তার অর্থ প্রাধান্য পাচ্ছে। কারণ নদী গরু ছাগল মিলিত হলে চৌরাস্তা হবে না, চৌরাস্তা হতে হলে কি মিলিত হওয়া লাগবে? রাস্তা মিলিত হওয়া লাগবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে চারটি উদাহরণ লিখেছি, এই চারটি উদাহরণেই পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। আর পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে মানেই এই চারটি কোন সমাস হতে পারবে? চারটা সমাস হতে পারবে। হয় কর্মধারয় হবে, অথবা তৎপুরুষ হবে, অথবা দ্বিগু হবে, অথবা প্রাদি সমাস হবে। তাহলে আমরা এটুকু নিশ্চিত যে এই চারটি উদাহরণ এই চারটি সমাসের মধ্যে কোনোটা হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কোন সমাস হবে, কিভাবে চিনব? খুবই সহজ, খুবই সহজ। আমরা ইতিমধ্যে লিখে রেখেছি প্রাদি সমাসের থেকে টান দিয়ে উপসর্গ। এর মানে হচ্ছে প্রাদি সমাস হতে হলে তার সামনে কি থাকতে হবে? উপসর্গ। তাহলে আমরা দেখি তো একটু এই চারটি উদাহরণের মধ্যে কোনটিতে শুরুতে উপসর্গ আছে? কোনটিতে আছে? প্রভাতে, তাই না? এই যে প্র একটা উপসর্গ। তাহলে যেহেতু এর সামনে উপসর্গ আছে, তার মানে এটা কোন সমাস হয়ে যাবে? প্রাদি। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বিগু হতে হলে সেখানে কি থাকা লাগবে? সংখ্যা। তাহলে এই উদাহরণগুলোর মধ্যে কোনটাতে সংখ্যা আছে? চৌরাস্তা, চৌ মানে চার। যেহেতু শুরুতে সংখ্যা আছে, তার মানে এটা কি হয়ে যাবে? দ্বিগু। এবার যদি আমরা দেখি সিংহাসন এবং চা বাগান, এই দুটো উদাহরণ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি সিংহাসন এবং চা বাগান এই দুটাতে উপসর্গও নেই, সংখ্যাও নেই, তাই না? উপসর্গও নেই, সংখ্যাও নেই। তার মানে এই দুটো অবশ্যই দ্বিগু বা প্রাদি সমাস হবে না। কি হবে? হয় কর্মধারয় অথবা তৎপুরুষ সমাস হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো কোনটা কর্মধারয় আর কোনটা তৎপুরুষ? খুবই সহজ। তৎপুরুষ থেকে দেখেন আমরা টান দিয়ে লিখেছি পূর্বপদে বিভক্তি। মানে হচ্ছে তৎপুরুষ সমাস হতে হলে অবশ্যই পূর্বপদের সাথে বিভক্তি যোগ করলে তার একটা অর্থ দাঁড়াবে, অর্থাৎ পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যাবে। যদি দেখি পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যাচ্ছে, তাহলে সেটা তৎপুরুষ। আর যদি বিভক্তি যোগ করা না যায়, তাহলে সেটা কর্মধারয়। এখন আমরা বিভক্তি যোগ করে দেখি। তো সিংহাসন এই শব্দটির পূর্বপদ সিংহ, তাই না? এখন সিংহর সাথে যদি আমরা বিভক্তি যুক্ত করি, দ্বিতীয় বিভক্তি কে রে, তাহলে দেখা যাবে কি সিংহকে আসন, তাই না? সিংহকে আসন কি হয়? হয় না। বা যদি বলি সিংহ দ্বারা আসন, সিংহ হতে আসন, হয় না। কিন্তু যদি বলি সিংহের আসন, তাহলেও কিন্তু হয় না, কারণ সিংহাসন বলতে সিংহের আসনকে বোঝায় না। তার মানে এর যে পূর্বপদ আছে এর সাথে আমরা কোনো বিভক্তি যুক্ত করেই মেলাতে পারছি না। সুতরাং এটা কি তৎপুরুষ সমাস হবে? হবে না। এটা হবে কি কর্মধারয় সমাস। কারণ আমরা আগেই বলেছি যে যদি পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যায়, তাহলে সেটা কি হবে? তৎপুরুষ। আর বিভক্তি যোগ করা না গেলে হবে কর্মধারয়। এখন দেখেন তো পরের উদাহরণটা, চা বাগান। চা বাগান বলতে কি বোঝায়? চায়ের বাগান, তাই না? চা বাগান মানে হচ্ছে চায়ের বাগান, চায়ের। তাহলে দেখেন তো চায়ের সাথে এর বিভক্তি যুক্ত করা গেছে না? যেহেতু এর সাথে বিভক্তি যুক্ত করা যাচ্ছে, তার মানে এটা কোন সমাস হয়ে যাবে? তৎপুরুষ সমাস। তার মানে কর্মধারয় আর তৎপুরুষ সমাসের মধ্যে সমস্যা দেখা দিলে আমরা সেখানে দেখব পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত করলে জিনিসটা মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে তৎপুরুষ, না মিললে কর্মধারয়। তার মানে বিভক্তি যোগ করা গেলে তৎপুরুষ, না গেলে কর্মধারয়। আর দুটি উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হবে আশা করি। যদি এখন আমরা বলি যে মহানবী, বলা হলো মহানবী, আমি বলে দিচ্ছি এটা হয় তৎপুরুষ অথবা কর্মধারয় হবে। ঠিক আছে? এখন তৎপুরুষ হবে না কর্মধারয় হবে, এটা আমরা কিভাবে বুঝবো? পূর্বপদের সাথে বিভক্তি যোগ করে দেখতে হবে। এখন যদি পূর্বপদ মহার সাথে আমরা যদি বিভক্তি যুক্ত করি, মহা কে নবী,
মহা দ্বারা নবী, মহা হতে নবী, মহার নবী হয়? হয় না। তার মানে পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যাচ্ছে না। যেহেতু বিভক্তি যোগ করা যাচ্ছে না, তার মানে এটা কোন সমাস হবে? কর্মধারায়। আবার যদি বলি পুষ্প সৌরভ, পুষ্প সৌরভ, পুষ্প সৌরভ মানে কি? পুষ্পের সৌরভ, তাই না? পুষ্প সৌরভ মানে আমরা বুঝতে পারছি পুষ্পের সৌরভ। পুষ্প সৌরভ মানে হচ্ছে পুষ্পের সৌরভ। তার মানে দেখেন তো এখানে আমরা পূর্বপদের সাথে পুষ্পের সাথে এর বিভক্তি যুক্ত করতে পারছি না। তার মানে এই পুষ্প সৌরভ এর পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত করা যাচ্ছে। যেহেতু বিভক্তি যুক্ত করা যাচ্ছে, তার মানে এটা কোন সমাস হবে? তৎপুরুষ সমাস। এইভাবে যদি আমরা দেখি কোন একটি পদ, কোন একটি সমস্ত পদ পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে, তাহলে আমরা বুঝবো সেখানে চারটি সমাস হতে পারবে, হয় কর্মধারায়, অথবা তৎপুরুষ, অথবা দ্বিগু, অথবা প্রাদি। সেক্ষেত্রে আমরা দেখব ওখানে উপসর্গ আছে কিনা। যদি উপসর্গ থাকে তাহলে প্রাদি। যদি দেখি উপসর্গ নাই তাহলে দেখব সংখ্যা আছে কিনা। সংখ্যা থাকলে দ্বিগু। যদি দেখি উপসর্গও নাই, সংখ্যাও নাই, তখন আমরা দেখব পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যাচ্ছে কিনা। যদি বিভক্তি যোগ করা যায় তাহলে তৎপুরুষ, আর বিভক্তি যোগ করা না গেলে কর্মধারায়। আশা করি যে শর্টকাটে সমাস নির্ণয়ের সূত্রগুলো আপনারা শিখে নিতে পেরেছেন। এই জায়গাটাতে বলে রাখতে চাই যে বাংলা ভাষার সবচাইতে বড় ডিজিটাল শব্দ তথ্য ভাণ্ডার বানান আন্দোলন মোবাইল অ্যাপ পাওয়া যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে। প্লে স্টোরে গিয়ে এখন ইনস্টল করে নেবেন এবং বাংলা ভাষার শব্দ সম্ভার সম্পর্কিত সকল সমস্যার সমাধান এক অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, আমাদের বানান আন্দোলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।